আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের নতুন টপিকস নিয়ে আলোচনা করব। চাহিদা নিয়ে আজকে আলোচনা করব। তো আমাদের আসলে প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধি নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে আমরা চাহিদা নিয়ে আলোচনা করব। তো চাহিদা আসলে এখানে মূল টপিকসটা নিয়ে, তারপর চাহিদার ব্যতিক্রম আছে, চাহিদা নির্ধারক আছে, তারপরে তোমার চাহিদার কাল্পনিক চাহিদা, কাল্পনিক আয়ের সূচি থেকে চাহিদার এক অঙ্কন আছে। তো এইগুলি আমরা আস্তে আস্তে করব। আর গিয়ে তোমরা যেটা করবা, আজকের ক্লাস থেকে শুরু করে পরবর্তী যে কটা ক্লাস আছে একটু মনোযোগ দিয়ে ভালো মতো করবা। আশা করি প্রিভিয়াস ক্লাসগুলো করেছো। আমাদের সামনে হয়তো কিছুদিন পরে জুমে ক্লাস শুরু হবে। তো জুমে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা এই টপিকসগুলো এভাবে চালিয়ে যাব। আর তোমরা ইনশাল্লাহ সবাই ভালো আছো, সেই কামনায় আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসটা শুরু করি। তো আজকের ক্লাসে আমরা যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে চাহিদা। সাধারণ অর্থে চাহিদা বলতে আমরা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, প্রত্যাশা বা অভাবকে বোঝাই। এটা একদম পারফেক্ট কথা, কারণ আমরা আসলে চাহিদা বলতে কি বুঝি? আমরা আসলে চাহিদা বলতে কি বুঝি? আমাদের কোনো কিছু প্রয়োজন, সেটাকে আমরা চাহিদা বলি। যেমন যদি বলি যে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, সেটা একটা চাহিদা। আবার যদি বলি প্রত্যাশা, আবার বলি অভাব, সেটাকে আমরা চাহিদা বলি। কিন্তু ইকোনমিক্সের ভাষায় সেটাকে চাহিদা বলা যায় না। সেটা চাহিদা হওয়ার জন্য কতগুলি বৈশিষ্ট্য থাকতে হবে। একটা হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, ক্রয়ের ক্ষমতা এবং অর্থ ব্যয়ের ইচ্ছা। আচ্ছা, তিনটা কথা কেন বলবো? কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা মানে অর্থাৎ যদি আমার ওই দ্রব্যটা পাওয়ার যদি আকাঙ্ক্ষা নাই থাকে, তাহলে এটা কোনোভাবেই চাহিদা হবে না। দ্বিতীয়ত, ক্রয়ের ক্ষমতা। আমার মার্সিডিজ বেঞ্জের গাড়ি চালানোর ইচ্ছা, কিন্তু আমার সেই পরিমাণ অর্থ নেই। আমার বিএমডব্লিউ চালানোর ইচ্ছা, আমার সেই পরিমাণ অর্থ নেই, তাহলে এটা চাহিদা হবে না। অর্থাৎ চাহিদা হতে হলে প্রথম আমার আকাঙ্ক্ষা থাকতে হবে, দ্বিতীয়ত সেই জিনিসটা ক্রয় করার মতো আমার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ মার্সিডিজ বেঞ্জের গাড়ি বা বিএমডব্লিউ গাড়ি চালাতে যাচ্ছি, বাট সে পরিমাণ অর্থ নেই, তো এই স্বপ্ন না দেখাই ভালো, তাই না? এজন্য অবশ্যই ক্রয় করার ক্ষমতা থাকতে হবে। এরপর আসো অর্থ ব্যয়ের ইচ্ছা। সাপোজ যদি ধরো কারো বাবা অনেক টাকা আছে, ছেলেরও খুব ইচ্ছা যে বাবার কিছু টাকা খরচ করে ভালো দামি গাড়ি বা আইফোন কিনবে। কারণ বাবা যদি ছেলের গাড়ি কিনে নাই দেয় বা কি বলে আইফোন কিনে নাই দেয়, তাহলে এই ইচ্ছা না থাকলে কিন্তু কোনো কাজ হবে না। তাহলে এটাও তোমার চাহিদার মধ্যে পড়ে না। আবার যদি তোমার কথা বলি, তোমার কাছে অনেক টাকা আছে বাট তুমি খরচ করতে চাও না, তো এইটা তো চাহিদার মধ্যে পড়তে পারে না। তাহলে যেটা বুঝলাম যে কোনো দ্রব্য পাওয়ার আমার আকাঙ্ক্ষা থাকতে হবে, সেটা আমার ইচ্ছা থাকতে হবে, আকাঙ্ক্ষা। দ্বিতীয়ত, সেটা ক্রয়ের ক্ষমতা থাকতে হবে আমার। আর দ্বিতীয়ত, অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। এই তিনটা জিনিস থাকলেই আমরা তাকে কি বলতে পারি অর্থনীতিতে? চাহিদা বা ডিমান্ড বলতে পারি। ডিমান্ড যদিও সাধারণ অর্থে বলে থাকে যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, অভাব। তো শুধু আকাঙ্ক্ষা থাকলে হবে না, প্রত্যাশা থাকলে হবে না, অভাব থাকলে হবে না। এই তিনটা ছাড়াও ইকোনমিক্সের ভাষায় তিনটা জিনিস থাকার প্রয়োজন আছে। কি কি বললাম? এক হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, ক্রয় করার ক্ষমতা, আর তৃতীয়ত হচ্ছে ওইটা আমি অর্থ ব্যয় করার ইচ্ছা। যদি তিনটা পার্ট আমার থাকে, তাহলে আমরা বলতে পারবো এটাকে চাহিদা। আশা করি বুঝতে পারছো। সেকেন্ডলি আমরা চলে আসি চাহিদার প্রকারভেদ। এখন বলো যে চাহিদা স্যার এই কটাই আছে? না, এটা জাস্ট একটা ধারণা, বা আমাদের ইকোনমিক্সে আমরা এই কটা একটু আলোচনা করি, বেশি আরো আছে, তো এই কটাকে আলোচনা করা হয়। তো এর মধ্যে আছে দাম চাহিদা, আয় চাহিদা, আড়াআড়ি চাহিদা, প্রত্যক্ষ ও পরোক্ষ চাহিদা, যুক্ত চাহিদা, আর এটা হচ্ছে বিকল্প চাহিদা। তো চলেন, দাম চাহিদা কি? দামের উপর যে চাহিদা নির্ভর করে সেটাকে দাম চাহিদা বলি আমরা। আবার আয় চাহিদা কি? আয়ের উপর যে চাহিদা নির্ভর করে সেটাকে আমরা আয় চাহিদা বলি। আড়াআড়ি চাহিদা কি? আড়াআড়ি চাহিদা নির্ভর করে পরিবর্তক আর পরিপূরক দ্রব্যের উপরে। তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার পরিবর্তক পরিপূরক কি? আমি একটু পরে অ্যান্সার দিচ্ছি। এটা প্রত্যক্ষ ও পরোক্ষ চাহিদা। এটা কি জিনিস? যেমন ধরো খাদ্য আর উপকরণ। একটা খাদ্য তৈরি করার জন্য বিভিন্ন উপকরণ জোগাড় করতে হয় খাদ্যকে একসাথে তৈরি করার জন্য। তো আমরা বলতে পারি প্রত্যক্ষ হবে খাদ্যকে বলতে পারি আমরা এখানে খাদ্যকে বলতে প্রত্যক্ষ চাহিদা। আর যদি বলি যে পরোক্ষ চাহিদা কোনটা, সেটাকে আমরা বলবো উপকরণ। যুক্ত চাহিদা অর্থাৎ একটার সাথে একটা যুক্ত আছে। কিরকম? যেমন ধরো চা বানাইতে চার সাথে কফি, চিনি, এগুলো হচ্ছে আমরা বলতে পারি যুক্ত চাহিদা। আর বিকল্প চাহিদা কি? একটার পরিবর্তে একটা। যেমন কেউ মোমবাতি জ্বালাইলো, কেউ তোমার বিদ্যুৎ জ্বালাইলো, তো মোমবাতির বদলে বিদ্যুৎ তো আলো হইলেই হয়, তাহলে এইগুলিকে আমরা বলতে পারি বিকল্প চাহিদা। তো এই জিনিসগুলি ভালো করে পড়ে নিবে তোমরা। এরপরে আসো চাহিদা বিধি। চাহিদা বিধিটা কি আসলে অ্যাকচুয়ালি কিছু নরমাল বেসিক থিওরির উপর চাহিদা বিধিটা তৈরি হয়েছে। সেটা কেমন? আমরা জানি যে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে যায়।
আবার দাম কমলে চাহিদা বেড়ে যায়, এটাই স্বাভাবিক। ধরো বাজারে কোনো পণ্যের দাম কমে গেল, তাহলে কি করে সবাই একটি স্টক রাখার জন্য সে পণ্যটা অ্যাভেলেবেল রাখা মানে আছে কিনা দেখে সেই জিনিসটা কেনার জন্য সবাই দৌড়ঝাঁপ করে। অর্থাৎ দাম কমে গেলে আমরা পণ্যের চাহিদাটা বেড়ে যায়, আর দাম বেড়ে গেলে পণ্যের চাহিদাটা কমে যায়। এই কথাটাকে আসলে ইকোনমি ভাষায় আমরা চাহিদা বৃদ্ধি বলি মূলত। এখন এইটাকে আমরা কিভাবে লিখতেছি দেখো, অন্যান্য অবস্থা স্থির রেখে স্বাভাবিক সময়ে কোন দ্রব্যের দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়, আর দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়। দাম ও চাহিদার পরিমাণের এই বিপরীত সম্পর্ককে চাহিদা বৃদ্ধি বলে। অর্থাৎ যে কথাটা তুমি সহজ কথা তুমি আগে বলছি আমি, সে কথাটা এখন একটু বইয়ের ভাষায় কি বলা হয়েছে, অন্যান্য অবস্থা স্থির রেখে, অর্থাৎ অন্যান্য সকল অবস্থা স্থির রেখে একটা স্বাভাবিক সময়। কেন স্বাভাবিক সময়? ধরো দেশে যুদ্ধ হচ্ছে, দেশে বন্যা হচ্ছে, বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, বা দেশে কোনো মহামারী চলতেছে, এটাকে কখনো তুমি স্বাভাবিক সময় বলতে পারো না। একটা স্বাভাবিক সময় তাহলে কি হবে, যদি দাম হ্রাস পায় তাহলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে, আবার যদি তোমার দাম বৃদ্ধি পায় চাহিদার পরিমাণ কি হবে, হ্রাস পাবে। দামের সাথে চাহিদার এই বিপরীত সম্পর্কটা আমরা কি বলতে পারি, চাহিদা বৃদ্ধি। তো এটা সুন্দর করে পড়ে নিবা। এরপরে চলে আসো চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম, অর্থাৎ কিছুক্ষণ আগে যা পড়াইলাম আমি, যে দাম বাড়লে চাহিদা কমবে এবং দাম কমলে চাহিদা বাড়বে। কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটা মানে না। তো সেটার জন্য আমি প্রায় 8টা টপিক লিখছি যে ব্যতিক্রমগুলি। তো ব্যতিক্রম মধ্যে প্রথমে লিখছি গিফেন দ্রব্য। আচ্ছা, গিফেন দ্রব্যটা আসলে কেমন? এটাকে এক ধরনের নিকৃষ্ট দ্রব্য বলে। মানে নিকৃষ্ট মানে কোনো বাজে কিছু বুঝাইতেছি না, নিকৃষ্ট বলতে আসলে যেটা বুঝাইছে এখানে, নিকৃষ্ট হচ্ছে এরকম, যেমন ধরো এমন কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলিতে এই বিধিটা মানে না, অর্থাৎ দাম বাড়তেছে তারপরও সে মানে দাম বাড়ার পরে কি হবে, কোনোটা কম কেনার কথা, আবার দাম কমতেছে কোনোটা বেশি নেওয়ার কথা, কিন্তু কিছু কিছু পণ্য আছে সেটার ক্ষেত্রে এটা মানে না। তো অর্থাৎ গিফেন সে দেখলো কিছু কিছু পণ্য, যেমন ধরো আলুর কথাই ধরো, দাম বাড়লেও সে খাবে, দাম কমলেও খাবে, চাল ডাল, অর্থাৎ এই যে পণ্যগুলি বা মোটা কাপড়, এই যে তোমার যে প্রোডাক্টগুলি কথা বললাম, যেমন আলু, তারপর হচ্ছে তোমার লবণ, তারপর তোমার চাল, তারপর তোমার ডাল, তারপর হচ্ছে তো কি বলে মোটা কাপড়, অর্থাৎ এই পণ্যগুলো সেগুলি তুমি দাম বাড়লেও কিছু না, দাম কমলেও কিছু না। তুমি কি আলু না খেয়ে থাকতে পারবা? তুমি কি চাল না খেয়ে থাকতে পারবা? লবণ না দিতে পারবা? কাপড় মোটা কাপড় না পরে বা কাপড় না পরে থাকতে পারবা? অর্থাৎ এই প্রোডাক্টগুলো দাম বাড়লেও লাগবে, দাম কমলেও লাগবে, আর এই জন্য এগুলিকে আমরা বলছি গিভেন দ্রব্য। নেক্সট আসো ভ্যাবলেন দ্রব্য। ভ্যাবলেন দ্রব্য কোনটা? এটা হচ্ছে বিলাস জাতীয় দ্রব্য। কেমন? যেমন ধরো যদি বলি দামি গাড়ি, দামি অর্নামেন্টস, এই প্রোডাক্টগুলি কি হয়, এই প্রোডাক্টগুলিতে যেটা হয় যে এই প্রোডাক্টগুলিতে তোমার কখনো চাহিদা কমে না, মানে চাহিদা একটা নির্দিষ্ট লেভেল সবসময় থাকে। যেমন ধরো তোমার যদি বলা হয় যেমন অর্নামেন্টস এর এত চাহিদা, অর্নামেন্টস এর এত কিছু, অর্নামেন্টস কি কেউ কম করছে? অর্নামেন্টস কি এত মানে বাদ দিয়ে দিচ্ছে এগুলি ইউজ করা কিন্তু বাদ দেয় না, অর্থাৎ এগুলি চলতেছে। এত দাম বাড়ার কারণে আমরা জানি একটা দামি গাড়ি অনেক দাম, তারপরও সেটা কিনতেছে। আমরা জানি অর্নামেন্টস এর বহুত দাম, এত দাম বাড়তেছে, অর্নামেন্টস কেউ কমতেছে কিনা। তার মানে এই ক্ষেত্রেও দেখা যায় এই ভ্যাবলেন প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু কি হয় না, তোমার ব্যাটিং প্রোডাক্টের ক্ষেত্রেও চাহিদা বৃদ্ধিটা মানতেছে না। তারপর দেখো অভ্যাস ও রুচির পরিবর্তন, অর্থাৎ যার যেটা অভ্যাস নাই বা যার যেটা রুচি নাই, সে যত কিছুই বলো তার সেটা করবে না। এক্সাম্পল, যেমন ধরো কেউ কোনো মাছ, সিম্পল, যে সেই মাছটা সে খায় না, এখন সেই মাছটা যদি সে না খেতে চায়, তাহলে এই পর্যায়ে তাকে যদি দাম কমে বা দাম বাড়ে, ওই ব্যক্তির জন্য কোনো এফেক্ট ফেলবে না, অর্থাৎ এখানে চাহিদা বৃদ্ধি কাজ করবে না। এরপর আসো আয়ের পরিবর্তন। একটা লোকের আয় ছিল মাত্র 10,000 টাকা, তো সে যেই পরিমাণে তার লাইফ স্টাইল সে স্পেন্ড করতো, এখন যদি কোনো কারণে তার আয়টা যদি 1 লক্ষ টাকা হয়ে যায় বা আরো বেশি হয়ে যায়, সে নিশ্চয়ই ওই লাইফ স্টাইল স্পেন্ড করবে না। দাম বাড়লেও বা কমলেও তার কিন্তু খুব একটা তফাৎ হবে না, সে তার মতো করে চলে যাবে। এরপর আসো অবস্থানগত কারণ। অনেক সময় অবস্থানগত কারণের কারণেও দেখা যায় যে চাহিদা বৃদ্ধি কাজ করে না। যার আমের বাগান আছে, যার ধরো লিচু বাগান আছে, সে তো অ্যাভেলেবেল জিনিসগুলি পাচ্ছে। আবার যার ধরো যে আইসক্রিম ফ্যাক্টরিতে কাজ করে, অর্থাৎ যে অবস্থাতে আছে তার জন্য যদি অ্যাভেলেবেল হয়, তাহলে এই ক্ষেত্রে চাহিদা বৃদ্ধিটা কাজ করে না। অর্থাৎ অবস্থানের কারণেও চাহিদা বৃদ্ধিটা ফল করে। ক্রেতার অজ্ঞতা, অনেক ক্রেতাই আছে যে বাজারে পাঠানো হয়েছে যে সে অনেক বাজার সম্পর্কে অজ্ঞ থাকে, এক দোকানে গিয়ে দাম যা বলছে নিয়ে আসছে, এই ক্ষেত্রেও কিন্তু চাহিদা বৃদ্ধির একটা কাজ করে। আবার অনেক সময় দেখা গেছে যে ভবিষ্যতে দাম কমবে বা বাড়বে, আবার দেখা গেছে যে মার্কেট সম্পর্কে তার কোনো আইডিয়াই নাই, এইসব ব্যক্তির ক্ষেত্রে কিন্তু তোমার চাহিদা বৃদ্ধিটা কাজ করে না।
ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা, ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা, এই ক্ষেত্রেও দেখা যায় যে ভবিষ্যতে একটা এফেক্ট ফেলবে, এটা জানার ক্ষেত্রেও ভোক্তা অনেক সময় চাহিদা বৃদ্ধিটা কাজ করে না, যে সামনে কমেই যাবে বা সামনে বেড়েই যাবে। তো এই জিনিসগুলি তাকে কোনো খুব একটা কাজ করে না। নিত্যর প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে যেমন নিত্য প্রয়োজন যেগুলো একদম খুব দরকার, এসেনশিয়াল ড্রাগস, বিভিন্ন ওষুধ হতে পারে, হ্যাঁ, যেমন ধরো বিভিন্ন লবণ হতে পারে, অর্থাৎ যেটা না হলেই নয়, এইসব ক্ষেত্রেও কিন্তু চাহিদা বৃদ্ধি কাজ করে না। কেউ কি লবণ দাম বেড়ে যাবে দেখে লবণ কি 10-20 কেজি কিনে রাখবে? না, লবণ 1-2 কেজি রাখে, ওটা খুব একটা হয় না। অর্থাৎ যেগুলো দরকার নিত্য প্রয়োজনীয় ড্রাগ ওষুধ কি এরকম এত বেশি কিনে রাখে যে 3-4 বছর চলবে, এরকম হয় না। তো এই প্রোডাক্টগুলি আসলে দামের এফেক্টের উপর খুব একটা কাজ করে না। তো এই ছিল মোটামুটি তাহলে এই চাহিদা বৃদ্ধির ব্যতিক্রমগুলি সুন্দর করে ভালো করে তোমরা পড়ে ফেলবা, কারণ এগুলি আমাদের খুবই দরকার। এগুলি হয়ে গেলে মোটামুটি আমরা সামনে আগে যাবো। এরপরে চলে আসো চাহিদা দেখা ডান দিকে নিম্নগামিতার কারণ। 4টা কারণে চাহিদা দেখা ডান দিকে নিম্নগামী হয়। একটা হচ্ছে পুনঃসমান প্রান্তিক উপযোগ বিধির কারণে, অর্থাৎ এই বিধির কারণে দেখা যায় চাহিদা দেখা বাম দিক থেকে ডান দিক থেকে নিম্নগামী হয়, বাম দিক থেকে শুরু হয় এবং ডান দিকে নিম্নগামী হয়। দ্বিতীয়ত হচ্ছে প্রকৃত আয় প্রভাব, এই প্রভাবের কারণেও চাহিদা বৃদ্ধি বাম দিকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। পরিবর্তক প্রভাব এবং এটার কারণে হয়ে থাকে, এবং ঢাল ঋণাত্মক, এই 4টা কারণে হচ্ছে চাহিদা বৃদ্ধি হচ্ছে বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। কিছুক্ষণ আগে বলছিলাম যে পরিবর্তক ও পরিপূরক এই জিনিসগুলি কি, একদম যদি সহজ কথায় বলি যে পরিবর্তকটা কি, যেমন ধরো অল্টারনেটিভ বা বিকল্প, পরিবর্তকের একটা নাম হচ্ছে বিকল্প, অর্থাৎ যেটা অল্টারনেটিভ আছে। যেমন ধরো আমি যদি বলি যে তোমার দেখা যাচ্ছে যে কেউ চা খায়, কেউ চা পান করে, আবার কেউ কফিও পান করে। এখন প্রশ্ন হচ্ছে ধরো চার পরিবর্তে কেউ কিন্তু কফি ইজিলি ইউজ করতে পারে, চার পরিবর্তে কফি ইউজ করতে পারে, অর্থাৎ চা সে ইউজ করবে না, সে কফি ইউজ করবে। তাহলে চার পরিবর্তে সে কি নিচ্ছে? কফি ইউজ করতেছে, তাহলে এটা একটা পরিবর্তন। আবার ধরো কলমের কথা বলো, দুইটা কলমের কথা বললাম, ধরো একটা মেটাডোর পিন পয়েন্ট হতে পারে, একটা মেটাডো বিপার জেল হতে পারে, দুইটা কথা বললাম। তাহলে কেউ পিন পয়েন্টও লিখতে পারে, কেউ বিপার জেলও লিখতে পারে, অর্থাৎ এটার এক্সচেঞ্জে সেটা ইউজ করতে পারে। আবার ধরো চিনি আর গুড়, কেউ চিনি দিয়ে খুব প্রেফারেবল তার খাদ্য তৈরি করলো, কেউ মনে করলো চিনি না আমি গুড় দিয়ে তৈরি করবো, তাহলে এটার বিকল্প হিসেবে এটা কাজ করতে পারে, অর্থাৎ একটার পরিবর্তে আরেকটা। তাহলে আমরা বলতে পারি যে পরিবর্তক মানে হচ্ছে যেটা অল্টারনেটিভ ইউজ করা যায় বা বিকল্প হিসেবে। তো 4টা উদাহরণ দিলাম, একটা হচ্ছে চা, কফি, তারপর বললাম চিনি, গুড়, তারপর কি বললাম, এই মোটামুটি এই 4টা তুমি ভালো মতো দেখে নিবা। এই অর্থাৎ একটা পরিবর্তে একটা ইউজ করা যায়, চা, কফি, চিনি, গুড় হতে পারে। তারপর হচ্ছে বিভিন্ন কলম উদাহরণ দিলাম দুইটা, একটা হচ্ছে মেটাডোর পিন পয়েন্ট, একটা বিপার জেল, এক কলমের পরিবর্তে সে আরেক কলম ইউজ করলো, হ্যাঁ, এক লাইটের পরিবর্তে আরেকটা লাইট ইউজ করতে পারে। অর্থাৎ একটা পরিবর্তে যখন আরেকটা ইউজ করার মধ্যে স্কোপ থাকে তখন সেটাকে আমরা বলবো পরিবর্তক। এবার আসো পরিপূরক কি। পরিপূরক হচ্ছে অর্থাৎ একটাকে ছাড়া আরেকটা চলে না। আচ্ছা, তুমি চা বানাবা, চিনি ছাড়াকে চা হইতে পারে? তুমি বলো যারা ডায়াবেটিস রোগী তারা তো চিনি খায় না, কিন্তু তারা তো কম সংখ্যা, ম্যাক্সিমাম তো চা চিনি লাগে। আচ্ছা ঠিক আছে, গেল। আবার চলে আসো, ধরো তুমি একটা বিল্ডিং তৈরি করবা, শুধু বালু হইলে কি বিল্ডিং তৈরি হবে? হবে না। ইট লাগবে, সিমেন্ট লাগবে, বালু লাগবে, কারিগর লাগবে, অর্থাৎ একটার সাথে একটা জড়িত, অর্থাৎ একটা ছাড়া একটা হবে না। ইট, সিমেন্ট বা বালু, অর্থাৎ এই 3টা প্রোডাক্ট যদি একলগে না হয় তাহলে কিন্তু মিশ্রণটা তৈরি হবে না, একটা প্রোডাক্ট হবে না। তো একটার জন্য একটা জরুরি। গাড়ির জন্য ইঞ্জিন, গাড়ি আছে ইঞ্জিন নাই, গাড়ি আছে ড্রাইভার নাই, গাড়ি আছে তেল নাই, অর্থাৎ একটার জন্য একটা জরুরি। অর্থাৎ এই যে একটা ছাড়া একটা চলে না, আমরা এটাকে বলবো পরিপূরক দ্রব্য। ওকে, তাহলে পরিবর্তক কি বললাম আশা করি তোমরা বুঝতে পারছো, এবং পরিপূরক কি বললাম সেটাও বলতে। অর্থাৎ একটা ছাড়া যদি একটা না চলে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো? পরিপূরক দ্রব্য। এক্সাম্পল কিন্তু বুঝতে পারছি, একটা হচ্ছে ইট, সিমেন্ট, অর্থাৎ একটা ছাড়া একটা চলে না, এটাকে বলবো আমরা পরিপূরক। আর পরিবর্তক কি? একটা অল্টারনেটিভ, একটা চা, কফি, একটা অল্টারনেটিভ একটা, বা চিনি, গুড়। তাহলে আমরা পরিপূরক আশা করি বুঝতে পারলাম। তো আজকের ক্লাসে মোটামুটি যা পড়াইলাম, তো এগুলি সুন্দর করে ভালো করে পড়বে। আমাদের আগামী ক্লাসে আমরা চাহিদার বিভিন্ন চাহিদা চিত্র আঁকাবো, কাল্পনিক চাহিদা চিত্রিত চাহিদা রেখা অঙ্কন। তো সুন্দর করে আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমরা পেন্সিল, খাতা, কলম এগুলি সুন্দর করে নিয়ে বসবা, তাহলে আমরা চিত্রটা সুন্দর করে তোমাদের আঁকিয়ে দিব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবার হচ্ছে আল্লাহ হাফেজ।